মনে রাখার কৌশল 1, ধারা 22 মতে সান্ত্বনামূলক বা ক্ষতিপূরণ বা সোলেটিয়ামের আদেশ প্রদান বিষয়ে বিশ্লেষণ। আজকে কিন্তু আমি প্রতিটা পয়েন্ট 42টা পয়েন্ট পড়ে দিয়েছি, কারণ সিভিল যে অনেকের বুঝতে পারে না তাই। মামলার পরিস্থিতি: যখন বাদীকে অন্যায় সুবিধা প্রদান করে, বাদীকে যখন অন্যায় সুবিধা প্রদান করে বাদী ডিক্রি পাবে না, কারণ বাদী অন্যায় করছে, তাহলে বাদী ডিক্রি পাবে? না। না স্যার। পাবে না। তাহলে রায়ে ক্ষতিগ্রস্ত কে হবে? বাদী হবে, কারণ ডিক্রি পেল না, মামলা করে কোর্ট ফি গেল, উকিল ফি গেল। তাহলে সান্ত্বনাপূরক পুরস্কার বা সোলেটিয়াম পাবে হচ্ছে বাদী। বিবাদীকে বলবে যে আপনি তো জিতে গেলেন, কিছু টাকা এবার বাদীকে দেন, বাদীর মনটা একটু খুশি থাক। যখন বিবাদী অত্যন্ত ক্লেশে জড়াবে, ক্লেশ মানে হার্ডশিপ বা কষ্ট, অত্যন্ত যদি ক্লেশে জড়ায় বাদী, মানে বিবাদী, তাহলেও বাদী কি ডিক্রি পাবে না? পাবে কি? কারণ ডিক্রি দিলে বিবাদীর না। ক্ষতি হচ্ছে। তাহলে ক্ষতিগ্রস্ত কে হলো? বাদী ক্ষতিগ্রস্ত হলো। তাহলে বাদী আবার সলিটিয়াম পাবে, বিবাদী এবার আনন্দ হচ্ছে, ডিক্রি পেল না বাদী। আর 3 নম্বর পয়েন্ট কি? যখন বাদী চুক্তির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবার বাদী ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে বাদীকে কি দেওয়া উচিত? ডিক্রি দেওয়া উচিত, ডিক্রি পেল। ডিগ্রি পাবে। তাহলে ক্ষতিগ্রস্ত কে হলো? বিবাদী। বিবাদীর বিরুদ্ধে ডিক্রি হলো যেহেতু, তাহলে এবার সান্ত্বনামূলক বাদী বলবে যে, পুরস্কার। বাদীকে বলবে আপনি তো একটু আনন্দে আছেন, ডিগ্রি পেলেন, এবার আপনি 10,000 টাকা বিবাদীকে দিয়ে দেন, কারণ মামলাতে তো সেও ক্ষতিগ্রস্ত হয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে বাদী দুই ক্ষেত্রে, জি। বিবাদী এক ক্ষেত্রে, বাদী দুই ক্ষেত্রে, বাদী দুই ক্ষেত্রে, বিবাদী এক ক্ষেত্রে, মোট কয় ক্ষেত্রে? 3টি ক্ষেত্রে আদালত সোলেটিয়ামের আদেশ মঞ্জুর করতে পারে। মোট বাজারের নোটে, 3টি। বিভিন্ন, আমরা গত ক্লাসে এসআর অ্যাক্ট মানে স্পেসিফিক রিলিফ ট্যাক্স সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রায় অর্ধেক শেষ করেছি, মনে রাখার কৌশল 1ও শেষ করেছি। আজকে আমরা মনে রাখার কৌশল 2 এখান থেকে শুরু করব, তাই না? রাইট স্যার। মনে রাখার কৌশল 2, এখানে আমরা কি শিখব? যে এক পলকে কিছু কমন বিষয় আছে এসআর অ্যাক্ট মনে রাখার জন্য, সেগুলো যেমন ধারা 8-এ স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মামলা করার সময় তামাদির মেয়াদ হবে 12 বছর, এবং এটা তামাদি আইনের অনুচ্ছেদ 142-এ আছে। তাহলে 8, 12, 142 এভাবে আমি টেকনিক শিখিয়েছিলাম, তাই না? জি। জি। আর 9 ধারায় স্থাবর সম্পত্তির দখল উদ্ধারের মামলা 6 মাসের মধ্যে করতে হয়, অনুচ্ছেদ 3-এ আছে। তো এটা উল্টো দিক থেকে পড়লে 3, 6, 9 এভাবে মনে রাখতে হবে। তাহলে এই দুইটার মধ্যে কনফিউশন হবে না। ঠিক আছে? প্রয়োজনে আপনারা নোটের সাইডে লিখেও নিতে পারেন, 3, 6, 9, 8, 12, 142। 12 ধারায় চুক্তি প্রবল বা কার্যকর মানে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, এটা মামলা করার 1 বছর মেয়াদ, এবং এটা 113 অনুচ্ছেদে আছে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু বারবার আসে। 31, রাইট দলিল স্যার। সংশোধনের মামলা করার বিধান আছে, রেকটিফিকেশন অফ ডিড, 3 বছর মেয়াদ তামাদির। এটা 95 এবং 96 দুইটা অনুচ্ছেদে আমরা পাই। 35-এ চুক্তি রদ, রেসিশন, এটার মেয়াদ 1 বছর, 114। তাহলে আমরা দেখলাম 113 এবং 114 এই দুইটাতে 1 বছর, আগে 3 বছর ছিল, 4 সাল থেকে সেটা হয়ে গেছে 1 বছর, এবং এক। যেটা কার্যকর হয়েছে 1 জুলাই 2005। ওকে। 39, দলিল রদ বা বাতিল, এর আগে একটা চুক্তিতে রদ ছিল, এটা হচ্ছে দলিল বাতিল করে দেওয়া, ক্যান্সেলেশন অফ ডিড বা ডকুমেন্ট বা ইনস্ট্রুমেন্ট, 3 বছর, 91 আছে। 42 ধারায় জাল মর্মে ঘোষণার মামলা বা কোনো সত্ত্ব বা মালিকানা বা পদের অধিকার ঘোষণা যেখানে কোনো বিধান নেই, এই ধরনের ক্ষেত্রে। তো জাল মর্মে ঘোষণার জন্য 3 বছর, 92 এবং 93 আছে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে অন্যান্য ঘোষণা, যেমন সত্ত্ব, মালিকানা মানে 42 ধারায় যেটা মামলা, হ্যাঁ, 42 ধারায় জাল মর্মে ঘোষণার ক্ষেত্রে 3 বছর, যেটা 92, 93 আছে অনুচ্ছেদ, এবং কোনো মালিকানা বা পদের অধিকার ঘোষণা বা যেখানে তামাদি আইনের কোনো বিধান নাই সেখানে 6 বছর, এবং সেটা কততে আছে? 120 অনুচ্ছেদে। 54, চিরস্থায়ী নিষেধাজ্ঞা যে মামলা আমরা করব, পারপেচুয়াল ইনজাংশন, সেটারও কিন্তু বিধান তামাদি আইনে নাই, তাই এটা কত? 120 অনুসারে 6 বছর মেয়াদ পাওয়া যাবে। ঠিক আছে? আবার ঠিক আমরা আছে স্যার। 55 ধারা অনুসারে ম্যান্ডেটরি ইনজাংশন, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, ওয়াল বা ছাদের কোনো অংশ ভেঙে ফেলার জন্য মামলা, সেটা হচ্ছে বিধান নাই, এটারও তামাদি আইনে কোথাও বিধান নাই,
তাই এটার জন্য 6 বছর, ওই 120 অনুচ্ছেদ। তো এইগুলো যেগুলো আমি দিয়ে দিয়েছি, 42, 54, 55, এগুলো কিন্তু বহুল ব্যবহৃত মামলা, বাস্তবে অনেক হয়। তো এখান থেকে মামলা আসলে তখন আপনি খুঁজে পাবেন না তামাদি আইনের কোথায়, তাই আমি এখানে আপনাকে হেল্প করলাম, কারণ এগুলোর বিধান নাই তামাদি আইনে। আর বিধান না থাকলে কি হবে, 120 অনুসারে 6 বছর। ওকে, জি ওকে স্যার, থ্যাংক ইউ। আমরা পড়ছি আইন আদালত বার এমসিকিউ ফাইনাল টাচ নোট হতে। আগামী 12ই জুন 2026-এ যে এমসিকিউ পরীক্ষা হবে, আপনাদের 7 দিনে প্রস্তুতির যে প্রিপারেশন সেটা চলছে। তো কেউ যদি বাসায় মনে করে যে আমার এই নোটটা 7টা আইন 7 দিনে পড়ে শেষ করবে, ছোট আইন 2টা একদিনে শেষ হয়ে যাবে, বড় আইনগুলো হয়তো বা একদিন বা 3 দিনে 2টা আইন শেষ হবে, এরকম মিলে 7 দিন আশা করি শেষ হয়ে যাবে। মানে অর্ধেক, যেহেতু এই নোট 140 পৃষ্ঠার, অর্ধেক 70 পেজের মতন, এইটা কিন্তু 7 দিনে পার পেজ 10 পেজ করে সম্ভব। এবং বাকি যে মানে 10টা মডেল টেস্ট থাকবে সেগুলো প্র্যাকটিস করবে। 7 দিনে কি সম্ভব বলেন? জি স্যার, এবং খুব সহজভাবে অবশ্যই দেওয়া আছে সম্ভব। স্যার। হ্যাঁ, কেউ যদি মনে করে আমি দিন 4-5 ঘন্টা পড়বো, তো 7 দিনে এই নোট অবশ্যই কমপ্লিট করা সম্ভব। কিন্তু আপনাকে ডেডিকেশন দিয়ে মনোযোগ দিয়ে পড়তে হবে। কাজের মাঝে মাঝে আপনি দোকান ঘরে বসে যদি পড়েন তাহলে হবে না, তাই না? জি মনে রাখার কৌশল 3, এক নজরের সংখ্যা, এটা কতটি বা কত প্রকার এই ধরনের সংখ্যা আসে, এটা এই ধরনের সংখ্যা সংবলিত বিধানগুলো এক নজরে আমরা দেখে নিব, তাহলে হেল্প হবে, কি খুঁজে খুঁজে বের করতে হবে না। আর সংখ্যা দিয়ে তো প্রশ্ন আসেই, বেশি বেশি আসে, তাই না? ধারা 4-এ জি কি বলা স্যার। হচ্ছে, সুনির্দিষ্ট স্থাবর আহ, এবং প্রতিকার বানানটা সুনির্দিষ্ট একটু প্রকার, এখানে প্রকারটা চেঞ্জ হবে, প্রতিকার হবে। হ্যাঁ। এই প্রকার চেঞ্জ করে প্রতিকার দিতে হবে। জি সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য নয় কতটি ক্ষেত্রে, এটা সংরক্ষণ, সেভিংস, 4 ধারায় আছে 3টে ক্ষেত্রে। 5, সুনির্দিষ্ট প্রতিকার কতটি উপায়ে প্রদান করা যায়, 5 প্রকারে, তাহলে 5 ধারায় 5 প্রকারে দেওয়া যায়, তাই না? আমরা পড়েছি, জি স্যার। ফাউন্ডেশন নোটে পড়েছি, এই নোটে আবার আলোচনার সময় র্যাপিড রিভিশন অংশে গত ক্লাসে পড়েছি। 11, কতটি ক্ষেত্রে বাদীকে অস্থাবর সম্পত্তি অর্পণ করা যায়, 4টি ক্ষেত্রে। বুঝতে পেরেছেন? এটা এগারো জি ধারায় স্যার। আছে, 11 ধারা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। গত বছর 10 ধারা থেকে এসেছিল, আশা করছি 11 ধারা থেকে আসতে পারে। 12 এবং 11 ধারার পয়েন্টগুলোর মধ্যে দারুণ মিল আছে। 12 চুক্তিপ্রবল এর ক্ষেত্রেও কিন্তু ওই 4টি ক্ষেত্র। এই 11 আর 12-র যে পয়েন্টগুলো প্রায় সেম, দেখবেন ফাউন্ডেশন নোটে আছে। 21 চুক্তিপ্রবল যেখানে করা সম্ভব নয়, মানে 12-র বিপরীত 21, 21। 8টি ক্ষেত্রে। তাই এটাও সংখ্যা প্রায় বিপরীত, ডাবল হয়ে গেছে, তাই না? জি স্যার। জি স্যার। 22 সোলেটিয়াম দেওয়া যায় কত ক্ষেত্রে, সান্ত্বনামূলক ক্ষতিপূরণ 3টি ক্ষেত্রে। 23 সুনির্দিষ্ট কার্য সম্পাদন যারা পেতে পারে, মানে যারা ডিগ্রি পাবে এসআর অ্যাক্ট এর 12 ধারায় মামলা করে, সেটা বলা আছে 23 ধারাতে। মানে মামলা হবে 12 ধারায়, কিন্তু ডিগ্রি পাবে কারা কারা এটা বলা আছে 23 ধারায়। 12 ধারাতে মানে যত চুক্তি প্রবলের মামলা সবগুলো কিন্তু 12 ধারাতে, হ্যাঁ। জি এবং 12 থেকে 30 রাইট স্যার। পর্যন্ত 12 থেকে 30 পর্যন্ত সবগুলোই কিন্তু চুক্তি প্রবল সংক্রান্ত বিধান। কিন্তু আপনি যেটাই হোক না কেন 12 ধারাতে মামলা হবে, এবং নিয়ম কানুন, সে ডিগ্রি পাবে কি পাবে না, সমস্ত কিছু ওই অন্যান্য সেকশনগুলো দেখে আদালত সিদ্ধান্ত নেবে। কিন্তু মামলা করতে হবে 12 ধারাতেই। 8 প্রকার ব্যক্তি পাবে না, সরি পেতে পারে, তার মানে বাদী 8 প্রকার বাদী 8টি ক্ষেত্রে মামলায় পাবে ডিগ্রি পাবে। প্রতিকার। 24 ধারায় যারা পাবে না, তার মানে মামলা করে যাদের লাভ হবে না, মামলা করে যাদের লাভ হবে না, ডিগ্রি পাবে না, তার মানে মামলায় যাদের ত্রুটি আছে। আচ্ছা, বাদী বা ফরিয়াদি, ক্রিমিনাল মামলায় হোক আর সিভিল মামলায় হোক, যারা মামলা করে ওই পক্ষ যদি ক্লিন হ্যান্ডে না আসে, ক্লিন হ্যান্ডটাকে আবার কি, বাস্তবে কোর্টে কিন্তু এই শব্দটা ভালোই ব্যবহার হয়, ক্লিন হ্যান্ড। ক্লিন জি হ্যান্ড মানে সে নিজেরই ত্রুটি আছে, ত্রুটি থাকলে এটা ক্লিন হ্যান্ডে আসা হলো না, মানে তার হাত পরিষ্কার নাই। ক্লিন হ্যান্ড মানে কি, হাত না। পরিষ্কার, তাই না? তার মানে সে ভিকটিম, আসলেই ভুক্তভোগী, প্রকৃতপক্ষে ভিকটিম। আর তাহলে যে তেইশ হুম। ধারাতে যারা ক্লিন হ্যান্ডে এসেছে 8 প্রকার ব্যক্তি ডিগ্রি পাবে, এবং 24 ধারায় এরা ক্লিন হ্যান্ডে আসেনি, তার মানে এদের মধ্যেই ত্রুটি আছে, এদের মধ্যে সমস্যা আছে, এই কারণে এদেরকে ডিগ্রি দিবে না, 4 প্রকার।
অদ্ভুত মিল আছে না দেখেন, 8 4 উপরেও আমরা দেখলাম 4 হুম, 8, তাই না? হুম, হুম, জি 27, যাদের আচ্ছা, বিরুদ্ধে দেওয়া সম্ভব, মানে বিবাদী কারা হলে দেওয়া যাবে, মানে 23 আর 27 মোটামুটি একই ধরনের জিনিস। 23-এ বাদীর কথা বলা হচ্ছে আর 27-এ বিবাদীর কথা বলা হচ্ছে, তাই না? জি এখানে 5 প্রকার রাইট। ব্যক্তি বিবাদী। 28-এ যাদের বিরুদ্ধে দেওয়া সম্ভব নয়, মানে বিবাদী কারা, কাদের বিরুদ্ধে দেওয়া যাবে না, মানে বিবাদীরা ভালো, 3 প্রকার। 31 ধারা, দলিল সংশোধনের শর্ত কটি আছে? 2টি। দলিল দুইটি। সংশোধনের শর্ত 2টি, কি কি? একপাক্ষিক সঠতা বা প্রতারণা, মানে এক পক্ষ কি করেছে, প্রতারণা করেছে, চিটিং করেছে, করে দলিলের সংখ্যা পরিবর্তন করেছে, দাম কম বেশি করেছে, বা জমির আকার প্রকার বৃদ্ধি করেছে, পরিমাণ কম বেশি করেছে। হ্যাঁ, তো এইটা হলে দলিল সংশোধন হবে, রেকটিফিকেশন হবে, অথবা দ্বিপাক্ষিক বা পারস্পরিক ভুল, মানে দুই পক্ষ থেকেই ভুল, কারো প্রতারণা নাই, তার মানে প্রতারণা থাকতেও পারে নাও থাকতে পারে, দুই ক্ষেত্রে। 35, চুক্তি রদ করা যাবে কত ক্ষেত্রে? 3 ক্ষেত্রে। 43, 42 ধারায় ঘোষণামূলক মামলা করলে ডিক্রি পেলে ওই ডিক্রির ঘোষণার ফলাফল কত প্রকার ব্যক্তির উপর বাধ্যকর হবে? 3 প্রকার ব্যক্তির উপর বাধ্যকর হবে। 53, নিষেধাজ্ঞা প্রধানত কত প্রকার? অস্থায়ী ও স্থায়ী, মানে টেম্পোরারি এবং পারপেচুয়াল বা পার্মানেন্ট, 2 প্রকার। পারপেচুয়াল, এটাই। পার্মানেন্ট। 53 এবং 55 ধারা নিষেধাজ্ঞা মোট কত প্রকার যদি আসে, তাহলে অস্থায়ী, চিরস্থায়ী এবং বাধ্যতামূলক, 3 প্রকার। এখন প্রশ্ন প্রধানত কত প্রকার বা শুধু কত প্রকার যদি বলে, আপনারা 2 প্রকারই দিবেন, ঠিক আছে? কারণ বাধ্যতামূলক নিষেধাজ্ঞা এটাও জি কিন্তু স্যার স্থায়ী নিষেধাজ্ঞারই একটা অংশ। চিরস্থায়ী নিষেধাজ্ঞা মানে স্থায়ী নিষেধাজ্ঞা, একই কথা। তো আপনারা যদি আসে 2 প্রকার 3 প্রকার, 2টা অপশনই যদি থাকে, আপনারা 2 প্রকার দিবেন। ওকে? অস্থায়ী স্থায়ী ওকে। হ্যাঁ, অস্থায়ী এবং স্থায়ী, এমসিকিউ প্রশ্নে, লিখিত প্রশ্নতেও। কিন্তু যদি বলে সর্বমোট বা মোট কথাটা থাকে, তাহলে 3 প্রকার দিবেন। আবার যদি আচ্ছা অপশন 2 না থাকে, শুধু 3 থাকে, যে প্রশ্ন তাহলে তিন যেভাবে তাহলে আসুক না 3 কেন, দিব। 3 4 5, তাহলে 3 দিব, তাই তো? হ্যাঁ। ওই যে আপনার ট্যাগলাইন ব্যবহার হবে, যেমন অবস্থা তেমন ব্যবস্থা। হুম হুম। তো প্রশ্ন বুঝে উত্তর করতে হবে, কারণ এখানে একটা কনফিউশন আছে এবং ইতিপূর্বে এই ধরনের প্রশ্ন এসেছে, তাই আমি সতর্ক করে দিলাম। কতটি ক্ষেত্রে নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা যায় না? 56 ধারায় বলছে যে আপনি নিষেধাজ্ঞার যদি পিটিশন দেন, দরখাস্ত দেন, আদালত না মঞ্জুর করে দিবে, মানে আপনার কথা শুনবে না, আপনি হেরে যাবেন। 11টি ক্ষেত্রে। আর এটা 11 মনে রাখার কৌশল কি বলেছিলাম? 56 ধারা 11টি, এই 5 আর 6 যুক্ত করলে 11 হয়। জি স্যার সেক্ষেত্রে কি করবেন? হ্যাঁ। এই যে এখানে এর নিচে লিখবেন বা এর ভেতরেই, বা 5 আর 6-এর মাঝখানে ছোট করে লাল কালি দিয়ে একটা প্লাস চিহ্ন দিবেন, আর লাল কালি দিয়ে সমান চিহ্ন দিয়ে 11 এখানে লিখবেন, তাহলেই মনে থাকবে ভালো। ঠিক আছে? জি এবার পড়ছি কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন। কোন সুনির্দিষ্ট, সরি, কোন প্রতিকারটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় পড়ে না? তার মানে এটা সুনির্দিষ্ট প্রতিকার হয় না, তার মানে আমাকে এটা 5 ধারাকে টার্গেট করে প্রশ্ন করা হয়েছে। 5 ধারায় আমরা দেখলাম 5 প্রকার প্রতিকার হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার। প্রতিকার, তাই না? তো তার জি মধ্যে কি কি আছে আমরা 5 প্রকারে জানি। অপশন ক সঠিক হ্যাঁ। মনে হতে পারে অনেকের, যে নিষেধাজ্ঞা, তাহলে নিষেধাজ্ঞাই সঠিক মনে হবে। আর চুক্তি বাস্তবায়ন, এটা অনেকেই এই যে 12 ধারায় আছে, এটা কিন্তু অনেকেই মনে করবে না। আর এখানে কি আছে? এখানে আবার একটা সত্য ফাঁদ আছে, কি ঘোষণা। আছে শেষে? না আছে, না আছে না? জি হ্যাঁ। তো পরে বলে নিষেধাজ্ঞাটা দিয়ে উত্তর চলে আসবে না না দেখতে পেয়ে, তাই না? জি আর এটা কিন্তু রিপিটেড প্রশ্ন, 12 আবার 23-এ জুডিশিয়ারি, তার মানে এবার আপনাদের 26-এ চলে আসতে পারে। তাহলে এখানে আর্থিক ক্ষতিপূরণ, আমার কিন্তু পরিচিতি অংশে, ফাউন্ডেশন নোটে এবং এই নোটের র্যাপিড রিভিশন অংশে কিন্তু আমি বলে দিয়েছি যে আর্থিক ক্ষতিপূরণ সুনির্দিষ্ট প্রতিকার নয়। মনে আছে? হয় জি 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 স্যার তাহলে স্যার, এটা তাহলে নিয়ে আপনি অনেক আলোচনাও করেছেন। হ্যাঁ, তো এইটা হচ্ছে কেন? কারণ আমি যেই বাড়ি চাচ্ছি সেটা আমাকে দিচ্ছে না, টাকা দিলে হবে না, তাই না? জি। ওই বাড়িটাই আমার লাগবে, দ্যাট ইজ স্পেসিফিক রিলিফ, সুনির্দিষ্ট প্রতিকার, যা চাচ্ছি তাই। আচ্ছা, এটা ইন্টারেস্টিং একটা প্রশ্ন, বারবার আসে দেখেন। জুডিশিয়ারি 2 বার, বার কাউন্সিল 2 বার, এবং সর্বশেষ 17 সালে আসছে, তারপরে এই প্রশ্ন দেখার চোখ দেয়নি, এবার দিতেও পারে, তাই না?
জি জি জি। কনফিউশনটা কি? অপশন সেট করার মধ্যে কনফিউশন। হ্যাঁ, অপশনটা কিরকম? যেমন নো ড্যাশ শ্যাল লাই ফ্রম এনি অর্ডার অর ডিগ্রি ফার্স্ট ইন এনি শুট ইনস্টিটিউট আন্ডার দিস সেকশন, nor shall any dash of any order or decree be allowed the specific relief act এর 9 ধারা অনুসারে। এখানে 9 ধারা উল্লেখ থাকুক আর না থাকুক, আপনার বুঝে নিতে হবে এটা 9 ধারায়। হ্যাঁ, শূন্যস্থানে আচ্ছা সন্নিবেশিত শব্দ দুইটি যথাক্রমে কি কি হবে? যথাক্রমে, তার মানে যদি আপনি শব্দ দ্বিতীয়টা প্রথমে, প্রথমটা দ্বিতীয়টা যদি এক্সচেঞ্জ করে দেন তাহলে কি হবে? ভুল হয়ে ভুল হবে। যাবে। ভুল। ওকে। জি যেমন এটা 9 ধারায় আমরা জানি আপিল চলে না, কিন্তু রিভিশন চলে, তাই না? জি আপিল চলে না কিন্তু রিভিশন চলে। আর 8 ধারায় আপিলও চলে, রিভিউও চলে। আর আমরা বলেছিলাম যেখানে রিভিউ চলে সেখানে, মানে আপিল যেখানে চলে, আপিল করা না হলে সেখানে রিভিউ চলে, এটা বলেছিলাম না 96 ধারায় সিপিসির। জি স্যার জি যেখানে মূল আপিল ডিগ্রি চলবে সেখানে যদি আপিল না করে কেউ তাহলে রিভিউ করতে পারবে। আবার আরো একটা টেকনিক মনে করে দিই। যেমন বার কাউন্সিলে কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে যদি অভিযোগ করা হয় এবং অভিযোগের বিরুদ্ধে কেউ যদি আবার আপিল করতে চায়, হাইকোর্টে আপিল করতে পারবে। আবার আপিল না করে যদি মনে করে যে না, আপিল না করে দেখি একটু রিভিউ করে কাজ হয় কি, তাহলে রিভিউর করারও জি। বিধান আছে, তাই না? তার মানে জি আপিলের আগে ছোট একটা স্টেপ কি রিভিউ। যেই কোর্ট ডিগ্রি বা আদেশ দিবে সেই কোর্টেই একটু আবেদন করা, স্যার আরেকবার দেখেনি ওর অনার, যদি আমার এবং পক্ষে এই আসে। প্রশ্নটা আপনি এবং এই প্রশ্নটা আপনি আমাদের প্রথম মডেল টেস্টে রেখেছিলেন। হ্যাঁ, ইম্পর্টেন্ট। তো এখানে দেখেন অপশন খ সঠিক মনে হতে পারে, আগে অ্যাপিল পরে রিভিউ হবে। হ্যাঁ, যেমন অপশন খ আগে রিভিউ আছে পরে অ্যাপিল আছে। তো রিভিউ অ্যাপিল দুইটাই তো সঠিক উত্তর, তাই না? এই দুইটাই তো হবে, কিন্তু আমাকে এক্সচেঞ্জ করে দেওয়া হয়েছে। দেখেন অ্যাপিল রিভিউ, এটা হবে সঠিক, ঘ। সঠিক উত্তর হবে ঘ, কারণ আগে আপিল পরে রিভিউ। এইভাবেই এই 9 ধারায় হুবহু এই ধরনের সেন্টেন্স আছে। আবার এটাকে যদি আমি বাংলা করে দিই সেন্টেন্স, তাহলে 9 ধারা অনুসারে কোনো আপিল বা রিভিউ চলবে না, এটা হচ্ছে মূল বক্তব্য, তাই না? তাহলে আগে আপিল পরে রিভিউ। রিভিউ। ঠিক আছে, এটা মনে রাখবেন, ওলট পালট করে দিলে হবে না। আবার এরকম হতে পারে আপিল দিল, প্রথমে অ্যাপিল দিল কিন্তু পরে রিভিউ না দিয়ে রিভিশন দিয়ে দিল। যেমন ক নম্বরে আপিল দিলাম এবং মানে ক নম্বরে এখানে আপিল দিলাম আর এখানে দিলাম রিভিশন। ফ্লোতে অনেকে মেরে দিতে পারে যে রিভিশনকে মানে তাড়াহুড়া করে রিভিউ চোখে দেখবে। বুঝতে পারেননি? ঠিক স্যার, ঠিক। তো এখানে দেখবেন রিভিউ লেখা আছে না রিভিশন লেখা আছে, তারপরে করবেন। তাহলে কনফিউশন আছে না এই প্রশ্নে? জি। আরেকটা কনফিউশন কি, প্রশ্নটা ইংরেজিতে, আর ইংরেজি দেখলে অনেকের কি আছে, ভয় আছে। আচ্ছা, পড়তেও অনেক সময় লাগে পরীক্ষায়। হ্যাঁ, তো ইংরেজি দেখলেই একেবারে চোখ বন্ধ করে এটা পার হয়ে যায়, তো এটাতে হাতই দিব না, ভয় হতে পারে। আচ্ছা, আরেকটা প্রশ্ন। 1 জুলাই 1 জুলাই 2004 তারিখে একটি রেজিস্ট্রিকৃত চুক্তির অনুকূলে সুনির্দিষ্টভাবে চুক্তি বলবতের জন্য মামলা করার ক্ষেত্রে বাদীকে আর্জির সাথে জমা দেওয়ার প্রয়োজন ছিল। কি প্রয়োজন ছিল? আপনার মনে হতে পারে অপশন গ অবশিষ্ট মূল্য। আমরা, এটা আসছে কত থেকে? ধারা 21-তে। 21-তে আছে না এটা? জি 21-এর দুইটা শর্ত, 21-তে। যে স্থাবর সম্পত্তি আপনি কিনতে গেলে বাইনা চুক্তি করবেন। যেমন আজকে আমি একটা বাইনা করে আসলাম, আমার গ্রামের বাড়ির যে বাজার, হ্যাঁ, আমি যে এলাকায় বড় হয়েছি দীর্ঘদিন, তো সেখানে একটা মার্কেটে আমি একটা চেম্বার নিচ্ছি আমার এলাকায়। এলাকার মানুষ একটু দূরে আসতে সমস্যা হচ্ছে, আজকে গেলাম এই চেম্বার নেওয়ার যে অ্যাডভান্সটা দিয়ে আসলাম, আমি বায়না করে আসলাম। এই কারণে আমার একটু ক্লাস নিতে দেরি। তো আমার আচ্ছা যেখানে শহরে থাকি শহরের থেকে 20 কিলোমিটার দূরত্ব, তো আমাকে বাসে যাতায়াত করতে হবে কষ্ট করে, কিন্তু মানুষ সেবা পাবে। অনেকে পরামর্শ নেয়, ফোন করে, কিন্তু আর পরে আসে না। ওই এলাকায় দুইজন অ্যাডভোকেট আছেন, একজন খুব একচেটিয়া বিজনেস করছেন। ব্যবসা করে যাচ্ছে হ্যাঁ, উনি মানে খুব স্থানীয়, কিন্তু প্রসাদ। আমি গেলে, আমি আবার শহরে চান্স পেলেও, আমার এলাকার নাম হচ্ছে বানেশ্বর, বানেশ্বর কলেজের আমি আবার ফার্স্ট বয় ছিলাম। হ্যাঁ, ওই আচ্ছা সময় ওই সময় সায়েন্স আর কমার্স মিলে প্রায় 600 স্টুডেন্টের মধ্যে আমার উপরে কারো রেজাল্ট নাই, মানে এসএসসি আচ্ছা রেজাল্ট অনুসারে। তো ওই এলাকায় একটা আমার ভালো পরিচিতি আছে আগে থেকেই, আর এলাকায় গেলেই সবাই চিনে ভালোভাবে। এবং আমার বাবার একটা কারখানা আছে বানেশ্বরে,
তো সেক্ষেত্রে আচ্ছা পরিচিতি আছে সব দিক দিয়ে। তারপর বাবা মেম্বার ছিলে, বড় বাবা মেম্বার ছিলেন, সেদিক দিয়ে পরিচিতি আছে, মানে একটা অ্যাডভান্টেজ আচ্ছা। পাওয়া যাবে। জি তো জি জি। বারবার বলা হচ্ছিল করব করব, করা হয় না। তো ভাবলাম না, সেরে আসে একটা দোকান পছন্দের ছিল। বাবা ফোন করলো গত সপ্তাহে যাব, আপনাদের নোট দিতে দিতে দেরি, শেষে আজকে যে সেটা অ্যাডভান্স দিয়ে আসলাম। এটা কেন বললাম, এই যে এই প্রশ্নের কন্টেস্ট বোঝানোর জন্য। কংগ্রাচুলেশন স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তো এই প্রশ্নের আপনার কন্টেস্ট বোঝানোর জন্য, যে আজকে বায়না চুক্তি করে আসলাম একটা দোকান ভাড়ার মতো, হ্যাঁ, সেটা চেম্বার হবে আমার, একটা লোকাল চেম্বার, জি জি। যেন গ্রামের মানুষরা একটু সাপোর্ট পায় আমার, দ্রুত তাদের বাড়ির কাছে যেতে পারি। আচ্ছা, অবশ্যই। এবং আমার গ্রামের বাড়ি থেকে 2 কিলোর মধ্যে, হ্যাঁ, এবং আমার বাবার দোকানের অপোজিটে, আমার বাবার কারখানার। এটা তো আরো ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই, সবকিছু মিলে ভালো। তো মাশাআল্লাহ স্যার, আপনার আরো ভালো হোক। হ্যাঁ, দোয়া করবেন আপনারা। তো এখন যেটা আমি বলছিলাম, যে সেটা আমার যদিও স্থাবর সম্পত্তি, আমি ক্রয় করছি না, ভাড়াটিয়া, তারপর একটু উদাহরণ বলে দিই। এখন এটা কি হতে হবে, লিখিত হতে হবে এবং রেজিস্ট্রি হতে হবে, 21 এতে বলা হচ্ছে, তাই না? জি তো এটা আমার ডিড জি হবে। হ্যাঁ, তাহলে ডিড হলে কি হবে, লিখিত হয়ে গেল। আর জি ভাড়ার চুক্তি এটা রেজিস্ট্রেশন করার দরকার নাই, 300 টাকার স্ট্যাম্পে আমি যদি নোটারি পাবলিক করে ফেলি, তো নোটারি পাবলিকও ওয়ান কাইন্ড অফ রেজিস্ট্রেশন, তাই না? জি সেটা হয়ে যাবে, এতটুকু এনাফ। তো কিন্তু যদি আপনি স্থাবর, আবার ওই দোকানটা যদি আমি কেনার জন্য যদি বায়না দিই, সেক্ষেত্রে কিন্তু আমাকে বায়নাটা সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি করতে হবে, তাই না? জি জি আল্লাহ যদি ভবিষ্যতে সামর্থ্য যায় যে কোনো দোকান আমি কিনে নিচ্ছি চেম্বার করার জন্য বড় ধরনের, তখন আমাকে বায়না দিলে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করতে হবে, তাই না? জি তো রেজিস্ট্রেশন জি জি করার পরে, যখন আমি বায়নার পরে যখন রেজিস্ট্রেশন করতে যাব, তখন অবশিষ্ট মূল্য আমাকে কি করতে হবে, দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। ইন দ্য মিন টাইম যদি বাড়ির ওই বা দোকানের মালিক বা জমির মালিক যদি বলে যে না, আমি আর বিক্রয় করব না, বা দাম বেড়েছে, আপনাকে আর দিব না এই দামে, তাহলে কি হবে, আমি আদালতে মামলা করে সেটা বাধ্য করতে পারবো ওনাকে সম্পত্তিটা আমাকে হস্তান্তর করতে। হ্যাঁ, তো কি করতে হবে সেক্ষেত্রে, চুক্তি কি অবশিষ্ট মূল্য দিতে হবে, তাই না? জি। তো আপনার এটাই মনে হতে পারে যে যখনই আমি এটা দেখবো তখনই মনে হতে হবে যে অবশিষ্ট মূল্য দিতে হবে, আর আরেকটা কি, রেজিস্ট্রি হতে হবে, তাই না? হ্যাঁ, কিন্তু মানে দেখেন এখানে ধারাতে তারিখটা কি দেওয়া আছে, তারিখটা কি দেওয়া আছে এখানে। 1 পয়লা জুলাই জুলাই 2004। 2004। তো এটা যদি 5 হতো, আমরা জানি যে 4 সালে আইনটা হয়েছে, 21-এ, কিন্তু 1 জুলাই 2005-এ কার্যকর হয়েছে। তাহলে 1 জুলাই দুই হাজার জি, পাঁচের আগের চুক্তি না পরের চুক্তি? এটা সেটা আগের, আমি আগের, তাহলে উত্তর কি 5 এর হবে, আগের। কোন চুক্তি মূল্য ক। দাখিল প্রয়োজনীয় নয়, বা অবশিষ্ট মূল্য দাখিল প্রয়োজনীয় নয়, কারণ এই জি আইনের সৃষ্টি হয়নি তখন, মানে এই শর্তটা প্রযোজ্য নয় যে অবশিষ্ট মূল্য আমাকে দিতেই হবে, আগে দেওয়া লাগতো না। ক্লিয়ার হলো? তাহলে এটা কি কনফিউশন হবে? হ্যাঁ এই একটু প্রশ্ন কনফিউশন যদি যারা আসে, হবে। এই প্রশ্ন যদি আসে, আমার ধারণা এই তারিখটা অবশ্যই চেঞ্জ করে দিবে, যে আপনাদের কনফিউশন করবে, বা এটা 1 জুলাই 2005-এর তারিখ দিয়ে দিল, বা আমি একবার ক্লাস টেস্টে করেছিলাম 1 জুলাই 2014 দিয়েছি। কি করেছি এখানে, 1 জুলাই 2014, 2014 হলে পার্থক্য কি হবে, এখানে 4 হয়ে গেছে 14, মানে জিরো হয়ে গেছে কত, 1, এক 1। জি জি এবং আমার যে টপ 10 স্টুডেন্ট তারাও ভুল করেছে, লক্ষ্যই করেনি। ওইটার ফ্লোতে আমরা তো দ্রুত করে ফেলবো সেটা। তো এখানে যদি ফাঁদে, মানে 14 ফাঁদে পড়ে বা, যাবো। এখানে 14 বা 24 দেওয়া হয়, তাহলে অনেকে ভুল হতে পারে, পারে না? জি জি মানে স্লাইড কি করা হয়েছে, পার্থক্য, পরিবর্তন। সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। ঠিক আছে? জি। তো এটা অবশ্যই আপনারা কি করবেন, মনোযোগ দিয়ে পড়ে করবেন। আশাদুল সাহেব, আপনি হাত উত্তোলন করছিলেন, আপনার মাইক অন করে কথা বলেন। এই ধারা কার্যকরের আগের চুক্তির ক্ষেত্রে অবশিষ্ট টাকা লাগবে না, হ্যাঁ, অবশিষ্টটা লাগে না। আপনার মাইক অন করেন, আপনাকে তো লাইন লাইন আসার সুযোগ দিয়েছে, হাত উত্তোলন করার দরকার নাই। মাইক্রোফোন অন করে কথা বলেন। আপনার স্ক্রিন একটা লিখেও আসছে, হ্যাঁ, বলেন, লাইন অন হয়েছে। স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে আমি চুক্তি চুক্তি লিখিত করা আছে কিন্তু ওটা রেজিস্ট্রেশন করা নেই।
তাহলে কি ওই চুক্তিটা কি কার্যকর হবে কিনা? কি চুক্তি? লিখিত আছে কি চুক্তি? কিসের চুক্তি, চুক্তি? একটা বায়নাপত্র চুক্তি লিখিত আছে এবং কি স্ট্যাম্প। বিষয়ে চুক্তি? কি বিষয়ে? জিনিসটা এটা কি? গরু বিক্রি না এটা গাধা বিক্রি? না স্যার, এটা হচ্ছে একটা জমি, জমি ক্রয়, জমি ক্রয় ইয়াতে তো স্যার, হ্যাঁ, স্থাবর রেজিস্ট্রিতে। সম্পত্তির বিক্রয় চুক্তি, তাই তো? জি স্যার। এটা অবশ্যই আপনাকে লিখ রেজিস্ট্রি করতে হবে বায়নাটা। রেজিস্ট্রি না করলে আদালত মানে সিভিল কোর্ট আপনাকে হেল্প করতে পারবে না, এবং আচ্ছা। ওই জমি না এটা পাওয়ার সম্ভাবনা বেশি। ও, আচ্ছা ঠিক আছে আ- স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনি যে পরামর্শটা নিলেন, ভালো সিনিয়র লয়ারের কাছে 2,000 টাকা নিবে এই পরামর্শের জন্য, নিবে না? স্যার। আমাদের রাজশাহীতেই নাই 2,000 টাকা, কয়েকজন অ্যাডভোকেট আছেন। আর যারা মিডিয়াম রেঞ্জের আছে তাদের 1,000 টাকা ফি। আমার স্টুডেন্ট আমার স্টুডেন্ট পাশ করার পর ঢাকায় চেম্বার করেছেন, বড় করে লিখে দিয়েছেন মিনিমাম পরামর্শ ফি 1,000 টাকা। আমি এখন পর্যন্ত কোনো পরামর্শ ফি নিই না। মামলা করলে পরামর্শ নিই। আমার এরকমও হয়েছে, আমি মামলা রেডি করে ফেলেছি, ওকালতনামা রেডি, মামলা টাইপ করে কোর্ট ফি লাগিয়ে রেডি, সকালে আর আসেনি মক্কেল। এইরকমও হয়েছে আমার। তো আপনার শীর্ষ গুরুকে মানে টোপ কিছু লিখেছে, ভালো হয়েছে স্যার। তো ঢাকায় আছে, দেখে যে পরামর্শ নাই। আবার আমার কাছে পাশ করে এবার অ্যাডভোকেট হয়েছে কয়েকজন, তারা অনলাইনে ফেসবুকে দিয়ে দিচ্ছে কোনো ফ্রি পরামর্শের জন্য যোগাযোগ করিবেন না। ওরে বাবা। আচ্ছা। যার যা মেন্টালিটি। ঠিক আছে। তবে হ্যাঁ, আমি এখন একটা কাজ করি, যদি বলে হ্যাঁ মামলা করব, অন্তত কিছু অ্যাডভান্স নেই মামলাতে হাত না, দেওয়ার আগে। সেটা তো করতে হবে, সেটা তো করাই লাগবে। এটা করি কারণ নাহলে ঢুকে ক্লায়েন্ট ঢুকে থাকবে না শিখে স্যার, গেছি। নাহলে ক্লায়েন্ট থাকবে না, ও বিরক্ত করে দৌড় মারবে স্যার। পরামর্শ নিলাম, কিছু লেখালেখি করলাম ওনার সামনে, বাকিটা তো জি। কম্পিউটারে লিখবো, কিন্তু হাতে কিছু লিখলাম, নোট নিলাম। তারপরে বললাম যে জি। মামলা করলে তাহলে আপনি যদি এর ফি 5,000 আসে, আপনি 1-2 হাজার টাকা অ্যাডভান্স দিয়ে যান। ওকালতনামা কিনতে হবে, সকালে একটু ব্যস্ততা আছে। হ্যাঁ, আত্মীয় স্বজনরা বেশি ঝামেলা করে, মামলা লিখানোর পরেও আসে না। তাই আত্মীয় স্বজনের মামলা হিসাব নিকাশ করে নিতে হবে। আচ্ছা, এরপরে যে 22 ধারায় সোলেটিয়াম আমরা কৌশলে দেখলাম, এটা অনেক জনপ্রিয় গাইডে অপশন ক উত্তর আছে, মানে দুইটি। মনে রাখার কৌশল এক দেখুন, আবার অনেক অনেক জায়গায় কিন্তু একটি উত্তর লেখা আছে। বুঝতে পারছেন, গাইডে একটি উত্তর লেখা আছে, কিন্তু এটা বার কাউন্সিল 22-20 সালের প্রশ্ন। অপশনে একটি নাই। অপশনে কি একটি আছে? একটি নাই। কিন্তু নাই। না। মানে অনেক জনপ্রিয় গাইডে একটি আছে উত্তর, তাহলে একটা গাইড আগে কি ফেল, তাই না? আর আরো কিছু গাইডে দুইটি আছে, কিন্তু আমি বলছি তিনটি হবে। যারা গাইড পড়বেন আমাকে বিশ্বাস করবেন না, তারা ধরা খাবেন, কারণ আমি সিভিল প্র্যাকটিস করি। বাদী দুইটা, বিবাদী একটা। হুম। এছাড়া অ্যাক্ট অনুযায়ী রিসিভার নিয়োগের ক্ষেত্রে কোনটি সঠিক? কোনটি সঠিক তার মানে আপনাকে তিনটা বাক্য, এখানে অপশন প্রশ্নের থেকে মানে অপশন কোনো অংশ কম না, মানে একই, মানে সমান সাইজের অপশন, ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে। ঠিক আছে। এসআর অ্যাক্টের অধীন রিসিভার নিয়োগের কোনো সুযোগ নাই। এখানে কিন্তু সঠিক নয় বলেনি, সঠিক, তাই না? তো এসআর অ্যাক্ট হ্যাঁ। অনুসারে রিসিভার নিয়োগ তো 44 ধারায় করা যায়। তার মানে অপশন ক আগে বাদ, অপশন ক কি হয়ে গেল, ফেল হয়ে গেল, তাই না? কি? অপশন ক ফেল। রিসিভার নিয়োগের পদ্ধতি, আচ্ছা আমরা গ পড়ি, রিসিভার নিয়োগে আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারে না। অবশ্যই স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করবে। যদি পারে দিত তাহলে এটা সঠিক হতো, না দিয়ে এটা কি মিথ্যা হয়ে গেল, তাই না? আমরা আগে হাই স্কুলে পড়েছি ট্রু অর ফলস, এই ট্রু অর ফলস, তাই না? তো এটা ট্রু বের করতে হবে, ফলস গুলো বাদ দিতে হবে। রিসিভার নিয়োগ, হ্যাঁ, রিসিভার নিয়োগের পদ্ধতি স্পেসিফিক রিলেট অ্যাক্ট দ্বারা নিয়ন্ত্রিত। অনেকের কিন্তু উত্তর করবে ঘ, তাই না? কারণ ভাববে যে এই আইনের প্রশ্ন। হ্যাঁ, এই আইনে যেহেতু 44 ধারায় আছে, তো যেহেতু 44 ধারায় আছে তাহলে এটাই উত্তর হবে ঘ। কিন্তু মজার বিষয় হবে, এটা উত্তর হবে খ, কোড অফ সিভিল প্রসিডিউর দ্বারা নিয়ন্ত্রিত। তার মানে কিভাবে সেটা নিয়োগ দেওয়া হবে, কোন মামলায় দেওয়া হবে, কোন কোন ক্ষেত্রে দেওয়া হবে, যে রিসিভার হবে তার দায়িত্ব কি হবে, কর্তব্য কি হবে। সে যদি রিসিভার হওয়ার পরে যে সম্পত্তির দায়িত্ব নিলে সেটার ক্ষতি করে, তার থেকে ক্ষতিপূরণ কিভাবে আদায় করা হবে, তাকে যে দায়িত্ব দিলাম সে দায়িত্বটা অবসান হবে কবে, এটসেট্রা এটসেট্রা, সবকিছু কোথায় আছে?
সিপিসিতে। সিপিসিতে